আমরা হাজির হয়েছি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের মজুতে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। হিজবুল্লার ৪৩০০ ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। ইরানের ওপর ১৮,০০০ বোমা ফেলেছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেনের ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে এবং সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে যে ইরানের মজুতে এখনও হাজার হাজার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে যে কোনো সময় বদলে দিতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে ইরান গত কয়েক দশকে তাদের মিসাইল প্রোগ্রামে অভাবনীয় উন্নতি সাধন করেছে এবং তাদের এই বিশাল ভাণ্ডারের বেশিরভাগই মাটির অনেক গভীরে অবস্থিত গোপন টানেল বা মিসাইল সিটিতে সংরক্ষিত আছে, যা আধুনিক রাডার বা স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা প্রায় অসম্ভব। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো বিভিন্ন পাল্লার হয়ে থাকে, যার মধ্যে কিছু মিসাইল কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এই সক্ষমতাই তাদের মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান তাদের প্রযুক্তিতে এতটাই স্বনির্ভর হয়ে উঠেছে যে তারা এখন সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মিসাইল তৈরি করছে, যা খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং এটি প্রতিপক্ষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে, কারণ এই ধরনের মিসাইল প্রস্তুত করতে খুব কম সময় লাগে। আপনারা কি মনে করেন, ইরানের এই বিশাল অস্ত্রভাণ্ডার কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এটি আঞ্চলিক আধিপত্য বিস্তারের একটি কৌশল? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই মিসাইলগুলোর সঠিক সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা মতে ইরানের হাতে বর্তমানে অন্তত ৩,০০০ থেকে ৫,০০০ বা তারও বেশি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, যা যে কোনো বড় ধরনের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট এবং বিশেষ করে তাদের ফাত্তাহ বা খেইবার সেকানের মতো হাইপারসনিক মিসাইলগুলো বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছে, যেখানে তারা বলেছে যে তাদের সাম্প্রতিক সামরিক অভিযানে তারা হিজবুল্লার প্রায় ৪,৩০০টি সামরিক ঘাঁটি বা অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং এই দাবিটি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের সামরিক মুখপাত্রের মতে এই ৪,৩০০টি স্থাপনার মধ্যে ছিল উন্নত অস্ত্রাগার, গোপন সুড়ঙ্গ পথ, কমান্ড সেন্টার এবং এমন সব কৌশলগত পয়েন্ট যেখান থেকে ইসরায়েলের ওপর অতীতে বিভিন্ন সময় ড্রোন বা রকেট হামলা চালানো হতো। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন, কারণ এই পরিস্থিতির প্রতিটি মুহূর্ত এখন বদলে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে যে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলাগুলো চালানো হয়েছে, যাতে হিজবুল্লাহর লজিস্টিক চেইন বা রসদ সরবরাহের পথগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ফলে দলটির দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় যে এত বিশাল সংখ্যক ঘাঁটি ধ্বংসের পর হিজবুল্লাহর পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসবে, কারণ এই গ্রুপটি দীর্ঘ সময় ধরে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে এবং তাদের নেটওয়ার্ক কেবল ভূপৃষ্ঠেই নয় বরং মাটির নিচেও বিস্তৃত। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই অপারেশনগুলোতে ইসরায়েল তাদের বিমান বাহিনীর পাশাপাশি বিশেষায়িত স্থল ইউনিট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি ব্যবহার করেছে, যা এই ধরনের বিশাল সংখ্যক লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সহায়তা করেছে। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও এই ৪,৩০০টি ঘাঁটি ধ্বংসের দাবির বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবুও মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে যে এই অঞ্চলে উত্তেজনার পারদ এখন তুঙ্গে এবং সাধারণ মানুষ গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
এই পুরো বিষয়টি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা অনাগত দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র বা ক্ষমতার বিন্যাসকে কিভাবে প্রভাবিত করবে সেটি এখন দেখার বিষয়, এবং আমরা নিরন্তর চেষ্টা করছি আপনাদের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে। সাম্প্রতিক এক সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলে ইসরায়েল প্রায় 18,000 বোমা বা গোলাবারুদ ব্যবহার করেছে, যা বর্তমান সময়ের যে কোনো আকাশ অভিযানের তুলনায় বিশাল এক পরিসংখ্যান হিসেবে দেখা হচ্ছে। এই 18,000 বোমার ব্যবহারের খবরটি সামনে আসার পর প্রতিরক্ষা বিশ্লেষকরা এর গভীরতা এবং এর প্রভাব নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন, কারণ এত বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের অর্থ হল প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া। এই বোমাগুলোর মধ্যে ছিল বাংকার বাস্টার থেকে শুরু করে লেজার গাইডেড মিসাইল এবং অত্যন্ত শক্তিশালী এক্সপ্লোসিভ, যা মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে সক্ষম। এবং এই ধরনের অভিযান সাধারণত বড় কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। আপনারা যদি এই আলোচনার সাথে একমত হন, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের সামরিক পরিসংখ্যান অনেক বড় বার্তা বহন করে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল তাদের এই অভিযানের নাম দিয়েছিল অত্যন্ত গোপনীয়ভাবে, এবং এতে কয়েকশো যুদ্ধবিমান পর্যায়ক্রমে অংশ নিয়েছিল, যা একটি সমন্বিত ও শক্তিশালী আকাশ হামলার উদাহরণ হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারে। এই 18,000 বোমার আঘাত কেবল বস্তুগত ক্ষতিই করেনি, বরং এটি ইরানের কৌশলগত অবকাঠামো এবং তাদের ডিফেন্স লেয়ারের ওপর এক বিরাট মানসিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এবং এই হামলার মাত্রা থেকে বোঝা যায় যে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিতে কতটা মরিয়া। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের বড় আকারের বোমাবর্ষণ তখনই করা হয় যখন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয় যে সেখানে বিশাল অস্ত্রের মজুদ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ল্যাবরেটরি বা কমান্ড পোস্ট রয়েছে। তবে এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি এবং এই অঞ্চলের পরিবেশগত প্রভাব নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এত বিশাল পরিমাণ বিস্ফোরক ব্যবহারের ফলাফল দীর্ঘমেয়াদী হতে পারে। এই ঘটনাপ্রবাহ ইরান ও ইসরায়েলের মধ্যকার কয়েক দশকের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন, এবং বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব হবে সুদূরপ্রসারী, যা আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বিশেষ সমঝোতার খবর পাওয়া যাচ্ছে, যেখানে 32 ঘণ্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে, এবং এই খবরটি বিশ্বজুড়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যদিও এটি একটি খুব ছোট সময়ের বিরতি, তবুও বর্তমানের উত্তাল পরিস্থিতিতে এই 32 ঘণ্টা সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জন্য এক আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য হিসাবে বলা হচ্ছে যে এর মাধ্যমে উভয় পক্ষ তাদের মানবিক করিডোরগুলো সচল করতে চায়, যাতে খাদ্য, ওষুধ এবং জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো যায় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পায়। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। বিশ্লেষকরা মনে করছেন যে এই 32 ঘণ্টার যুদ্ধবিরতি কেবল মানবিক কারণে নয়, বরং এটি পর্দার আড়ালে চলা কোনো বড় কূটনৈতিক আলোচনার প্রাথমিক ধাপও হতে পারে, যেখানে উভয় পক্ষ হয়তো দীর্ঘস্থায়ী কোনো সমাধানের পথ খুঁজছে। ইউক্রেনের ক্ষতিগ্রস্ত শহরগুলোতে, যেখানে দিনের পর দিন সাইরেন আর বুমার শব্দে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেখানে এই 32 ঘণ্টার নিস্তব্ধতা এক অদ্ভুত শান্তি নিয়ে এসেছে, যদিও এর স্থায়িত্ব নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। ক্রেমলিন এবং কিয়েভ উভয় পক্ষ থেকেই এই যুদ্ধবিরতি পালনের অঙ্গীকার করা হয়েছে, তবে এর আগে অনেকবারই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাই বিশ্ব নেতারা অত্যন্ত সতর্কতার সাথে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য দাতা সংস্থাগুলো দ্রুত তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে সাহায্য পৌঁছানো যায়। যদিও 32 ঘণ্টা পর পরিস্থিতি আবারও আগের মতো সংঘাতময় হয়ে উঠবে কিনা তা নিশ্চিত নয়, তবুও এই ছোট পদক্ষেপটি প্রমাণ করে যে কূটনীতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আমরা আশা করি এই ধরনের মানবিক উদ্যোগগুলো ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির পথ প্রশস্ত করবে এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় বিশ্ব সম্প্রদায় আরও জোরালো ভূমিকা পালন করবে।